নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও আবার অভিজ্ঞতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি। আহ, এটা হলো আমার হিরোগিরি ছবির একটা ঘটনা। তো হিরোগিরি ছবি হচ্ছে আমার শেষ ছবির আগের ছবি। মানে তারপরে আমি অমানুষ টু করেছিলাম, তারপরে আর কোনো ছবি আমি করিনি, বড় মাপের ছবি করিনি। হিরোগিরি ছবির একটা বড় ঘটনা, সেটা হচ্ছে পাওনা। আমি আগেই বলেছি যে যখন আমি রকি করি তখন মিঠুন চক্রবর্তী স্যারকে আমি ওখানে দেখি, মিমোর সাথে উনি ছিলেন। তো হিরোগিরি করার সময় উনি সরাসরি অভিনয় করছিলেন একই ছবিতে যেখানে আমি ছিলাম। সেখানে বিষয়টা হয় যে প্রথম আমি মানে যেহেতু একবার ওনার সঙ্গে আলাপ হয়ে গেছিল আগে, তো উনি চিনতেন। আর যেহেতু উনি উম, রকি ছবি দেখেছিলেন, তো ছেলের ছবি ছিল। যখন হিরোগিরি আমি ফাইনাল হয়, আমি জানতে পারি যে ওনার সঙ্গে আমার কাজ আছে। তো মানে এটা আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রী যারাই, মানে যারা ছোট্ট থেকে ওনাকে দেখে এসেছেন, সেই জেনারেশনের যারা, তারা প্রত্যেকেই হয়তো একবার করে চিন্তা করেন যে একবার হলো যদি ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারি। তো আমি ভাবতেই পারিনি কোনোদিনও, আমি যেখান থেকে এই মানে একটা ছোট্ট জায়গা মফস্বল ব্যারাকপুরের পাশে, এখান থেকে একদিন গিয়ে আমি অত বড় একটা মানুষের সাথে কাজ করব সেটা আমি কোনোদিনও ভাবিনি। তো যেটুকুন অল্প যোগ্যতা নিয়ে আমি এগিয়েছিলাম, ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ যে আমি সেখানে পৌঁছতে পেরেছি। তো সেই সময়কার একটা ঘটনা তোমাদের বলি। যখন আমরা রামোজি ফিল্ম সিটিতে হিরোগিরির শুটিং করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের থেকে একটুখানি দূরত্বে, মানে দেখা যায় না একটু, যেহেতু রামোজি ফিল্ম সিটি খুব খোলামেলা জায়গা, তো মাঠ পাহাড় ভর্তি জায়গা, আলাদা আলাদা স্টুডিও আছে, আলাদা আলাদা সেট তৈরি রয়েছে। তো ঠিক আমাদের একদম কাছাকাছি, চোখের ডিস্টেন্স, মানে দেখা যায় সামনে বাহুবলী 1 আর বাহুবলী 2 শুটিং চলছে। যে বিরাট বড় শিব ঠাকুরের মূর্তিটা, সেটা আমি তখন দেখি। তখন জানতাম না যে এত বড় একটা হিট ছবি হবে। তো রাজামৌলি স্যারের ছবি। এবার আমি হায়দ্রাবাদে যারা প্রোডাকশন ম্যানেজার ছিল তাদেরকে বললাম যে আমি ওনার সঙ্গে একবার যদি দেখা করাতে পারেন তাহলে খুব ভালো হয়। তার কারণ আমি রাজামৌলি স্যারের দুটো তেলুগু ছবির বাংলা রিমেকে কাজ করেছি। এক হলো বিক্রমারুকুরু, তার বাংলা হচ্ছে বিক্রম সিংহ। আর দ্বিতীয় হলো মর্যাদা রামান্না, যার বাংলা হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দেন। তো সেই সূত্রে আমি দেখা করতাম যে ওনারই ছবির রিমেকে আমি দুটো মুখ্য চরিত্রে অভিনয় করেছি। সেটা বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু উনি এতটাই ব্যস্ত মানুষ যে ওরা বললো যে এই মুহূর্তে তো খুব চাপের মধ্যে কাজ করছে, তো এই মুহূর্তে উনি দেখা করতে পারবেন না। যাই হোক, দূর থেকে দেখতাম বড় বড় গ্রিন স্ক্রিন, সবুজ পর্দা লাগানো ছিল সেখানে, প্রচুর ঘোড়া টোড়া ওখানে দাঁড় করানো ছিল। তো ওরা মানে বেশ আহ, যুদ্ধ প্র্যাকটিস করছিল সৈনিকরা। আমি সেটা দূর থেকে যখন রাস্তা দিয়ে যেতাম রোজই দেখতাম ওই প্র্যাকটিস গুলো করছে ওরা। ওটা এত হিউজ, এত বড় লাগবে সেটা বুঝতে পারিনি। এটা একটা বড় অভিজ্ঞতা আমার তখন ছিল। এবার আসছি হিরোগিরির অভিজ্ঞতা। দুটো ঘটনা বলবো হিরোগিরির। প্রথমত, একটা হলো যে যখন আমি ওনার সঙ্গে শ্যুট করছি, ওনার সঙ্গে একটা ছবিও আমার রয়েছে, সেই ছবিটা তোমরা দেখতে পারবে, আমি দিয়ে দেবো। তো সেই ছবিটা যখন আমরা শ্যুট করছি, ওই সময় থেকেই ওনার, বা হয়তো তার আগের থেকে ওনার কোমরে একটা সমস্যা ছিল, যেটা উনি ঠিক হিরোগিরির 1-2 বছর 3 বছরের মধ্যে গিয়ে লন্ডনে না কোথায় অপারেশনও করান। প্রচন্ড ওনার কষ্ট হতো কোমরটা নিয়ে, যেহেতু সারা জীবন উনি মানে প্রচুর ফাইট, প্রচুর এগুলো করেছেন খাটনি। এবং একটা জিনিস খুব ভালো দেখেছি আমি, সেটা এটাকেই বলে এক্সপিরিয়েন্স। যখন ফাইট সিকোয়েন্স হতো উনি কিন্তু নিজে কোরিওগ্রাফি বলে দিতেন, ফাইট মাস্টারকে উনি বলতেন যে কিভাবে কিভাবে করতে হবে, কোনটা হলে বেটার লাগবে দেখতে। এটা হয় একটা মানুষ যখন হাজার হাজার ছবি করে নেয় তখন তার ওই এক্সপিরিয়েন্সটা চলে আসে, দর্শক কোনটা দেখতে ভালোবাসে বা কোন অ্যাঙ্গেল থেকে কি করলে সেটা ভালো হয়। তো সেটা আমি ওনার কাছে শিখেছি, দেখেছি। আহ, ওই সময় যখন আমরা ওই মাঠের মধ্যে, আমাদের মেকআপ ভ্যান ছিল, আমরা শুট করতাম, তো আমরা মাঠের বাইরে বসতাম, ওই মেকআপ ভ্যানে ঢুকতাম, উনিও আমাদের সাথে বাইরে বসতেন, আমরা আড্ডা টাড্ডা মারতাম ওখানে গাছের তলায়। তো এরকম যারা আমাদের ফাইটার দাদারা ছিলেন তাদেরকে মাঝে মাঝে বলতেন যে আমি একটুখানি ইয়ে করছি, তুই কোমরটা একটুখানি আমার টিপে দে। খুব কষ্ট পেতেন উনি, খুব কষ্টে শুটিং করতেন, আমি দেখতে বুঝতে পারতাম। আমারও কোমরে চোট আছে, সেই কারণে আমি জানি যে সমস্যাটা কোথায় হতো। কিন্তু ডেডিকেশন কাকে বলে, আহ, মানে একটা মানুষের
এত বছর একটা বয়স মানুষ, কিন্তু সেরকমই একই ইন্টেন্সিটি নিয়ে ফাইট করা সবকিছু। এবার সেই মুহূর্তে আমি একটা আবদার ওনার কাছে রাখলাম। বিষয়টা হচ্ছে যে উনি ছবি তোলা খুব একটা সবার সাথে পছন্দ করেন না। তো আমি খুব ভয় ভয় ছিলাম। তো যেটা হয় যে একটা ভালো মানুষ, তো উনি খুব ভালোবাসতেন। তো আমি খুব ভয় ভয় বললাম যে দাদা, একটা ছবি কি তুলতে পারি আপনার সঙ্গে? বললো, হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয়। দিয়ে তো উনি যেন আমার কাঁধে হাত রেখে ছবিটা তুলেছেন, আমি সেটা দিয়ে দেবো। তারপর আমি ওনাকে একটা জিনিস বললাম, যেটা আমি আমার আহ, মানে বাবা মাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি বললাম যে আপনি আমার বাবা মার সাথে একবার একটু ফোনে কথা বলবেন। তো মানে খুব ভয় বলেছিলাম, আমি জানতাম না যে কি রিয়াকশন হবে, হ্যাঁ বলবেন বা না বলবেন। উনি একজন অত বড় একজন শিল্পী বোম্বে, উনি সঙ্গে সঙ্গে আমি বললেন, হ্যাঁ হ্যাঁ, ফোনটা লাগা, কথা বলবো কথা বলবো। বাট আমি বাবা মাকে আগে জানাইনি যে আমি ওনার সঙ্গে কথা বলবো, কারণ যে মানে আনন্দটা, যে সারপ্রাইজটা ছিল, সেটা কিন্তু থাকতো না। আমি ফোনটা লাগিয়ে সোজা ফোনটা ওনাকে দিয়ে মাকে মাকে ফোন করলাম। মাকে ফোনটা করে মা বললাম, মাকে বললাম মা একটু কথা বলো। কিচ্ছু বলিনি, শুধু বললাম মা একটু কথা বলো, দিয়ে ওনাকে ফোনটা দিয়ে দিয়েছি। এবার উনি নিয়ে ফোনটা বলছেন যে, হ্যাঁ আমি মিঠুন চক্রবর্তী বলছি, আপনার ছেলে খুব ভালো পাঠ করছে, আমাদের সাথে কাজ করছে, আপনি ভালো থাকবেন, প্রণাম নেবেন। তো মানে মা, যেহেতু বাবা হয়তো ডিফেন্সে ছিলেন, বাবা অনেক বেশি স্মার্ট, ভাই মা তো কোনোদিন, মা একদম হকচকিয়ে গেল সে সময়। তো মা একটু, হ্যাঁ নমস্কার নমস্কার, আপনিও প্রণাম নেবেন, এরকম করে মা সঙ্গে সঙ্গে ফোনটা বাবাকে দিয়ে দিয়েছে ভয়ের চোটে। বাবা খুব স্মার্টলি কথা বললেন যে হ্যাঁ ভালো থাকবেন, যাই হোক যেরকম ভাবে বলে আর কি। হওয়ার পরে তারপরে মা যখন ফোনটা মিঠুন স্যার আমাকে দেন, তখন মা বলছে, আচ্ছা তোর কি বুদ্ধি শুদ্ধি নেই? তুই কি একবার জানাবি না যে এরকম ওনাকে ফোন কথা কথা বলাচ্ছিস, ওনাকে দিয়ে ফোন করাচ্ছি? তখন আমি বললাম যে মা, যদি আমি জানিয়ে দিতাম তাহলে কিন্তু ওই মজাটা বা ওই সারপ্রাইজটা থাকতো না, যেটা এই আনন্দটা যে হঠাৎ করে তুমি একদম মিঠুন স্যারের সাথে কথা বলছো, সেটা কোনোদিনও থাকতো না। তো আমি তো বাবা মার জন্য কতটা কি করতে পেরেছি জানি না জীবনে, কিন্তু এটা একটা ছোট্ট গিফট ছিল আমি আমার তরফ থেকে, যেটা বাবা মাকে দিতে পেরেছিলাম। আহ, জানি না জীবনেও কি করতে পারবো, তাও জানি না, কিন্তু এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো ওনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেই সময়। আরেকটা ঘটনা, সেটা ওনাকে নিয়ে, মিঠুন স্যারকে নিয়ে। একদিন আমার শুটিং ছিল না, বাকি সব মানে অনেকেরই শুটিং ছিল আর কয়েকজনের ছিল না। তো সেদিন আমি রামোজিতে আমার রুমেই ছিলাম। এবার যেহেতু পুরো ইউনিট শুটিংয়ে ছিল আর দু একজন রুমে ছিল, তো ওরা বলেছিল যে খাওয়াটা তোমাদের এসে শুটিং স্পটে করতে হবে, মানে স্টুডিওতে যে সেটে, যেটা সেটে এসে করতে হবে। তো আমার কোনো অসুবিধা নেই, আমার তো ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি চলে এসেছি। তো গাড়ি যখন পাঠিয়ে, সেদিন বৃষ্টি হচ্ছিল, এখন মনে আছে আমার। তো গাড়ি পাঠিয়েছে তখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছিল। আমি পৌঁছেছি, সেটে ঢুকবো, ঢোকার মুখে বাইরে একটা ছোট্ট সিঁড়ি মতন, এটা বারান্দা মতন বানানো, ওখানে মিঠুন স্যার দাঁড়িয়েছিলেন বৃষ্টির মানে আনন্দ নিচ্ছেন, বাইরে দাঁড়িয়ে কিছু চিন্তা করছেন বা যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেই নেমেছি গাড়ি থেকে, নামার সাথে সাথে ওনার প্রথম প্রশ্নটা আমাকে দেখেছিল, "এ তুই খেয়েছিস?" এবার বিষয়টা হলো, ওনার কিন্তু কোনো প্রয়োজন ছিল না আমাকে জিজ্ঞেস করার, বা ওনার জানারও কোনো আহ, প্রয়োজন ছিল না যে আমি খেয়েছি কি খাইনি। এটাই হচ্ছে ওই মানুষটার ডেডিকেশন, মানুষটার ভালোবাসা, মানুষটার প্রত্যেকের প্রতি কেয়ার নেওয়ার যে কারণেই পুরো বলিউডের টেকনিশিয়ানরা ওনাকে ভালোবাসে। আর কারণ উনি ছোট্ট থেকে বড় প্রত্যেকের খেয়াল রাখেন, এটা একটা বিরাট বড় গুণ, সেটা সবার থাকে না। আমি শিখেছি সেটা ওনার কাছে। উনি প্রত্যেককে জিজ্ঞেস করেন। তো আমি অনেক দেরিতে গেছি, ওনার কিন্তু জানারও কথা না। আর উনি ভেবে মানে উনি এটাও ভাবতে পারতো যে ওর তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাকে দেখা মাত্রই গাড়ি থেকে যে নেমেছে, উনি সঙ্গে সঙ্গে বলেন, তুই কি খেয়েছিস? আমি বললাম, না স্যার এখনো খাইনি। বলে, এত দেরি হয়ে গেছে এখনো খাসনি কেন? তাড়াতাড়ি যা ভেতরে খাবার খা। আমি গেলাম, ওই সেটের মধ্যেই একটা মানে ওদের শুটিং এর একটা ডাইনিং টেবিল ছিল, চেয়ার ছিল, ওখানে আমাকে খাবার দিল, খেলাম। তো এই যে ছোট ছোট আহ, ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো, এগুলো কিন্তু সব শিল্পীদের কাছে পাওয়া যায় না। এগুলো তারাই বিশেষ হন
যারা বিশেষ শিল্পী হয়ে আসেন এই পৃথিবীতে, তারাই এই জিনিসগুলো অন্যের প্রতি করেন বা অন্যের প্রতি এই ভালোবাসাটা দেখান। কারণ তারা নিজেরা জানেন তারা খুব স্ট্রাগল করে জায়গাটা পেয়েছেন। তো একটা মানুষ নিজে কত কষ্ট করে সেই জায়গাটা পাওয়ার পর আরেকটা মানুষ যে কোন জায়গা থেকে আসছে, সেই ভেদাভেদ না করে সে ছোট শিল্পী কি বড় শিল্পী তাকে ভালোবেসে আপন করে নেওয়া, এটা যদি শিখতে হয় তাহলে মিঠুন চক্রবর্তী স্যারের কাছে কেউ শিখুক। ওই মানুষটার কাছে আমি অনেক কিছু শিখেছি, মানুষটা অনেক কিছু দিয়েছে, আজও দিয়ে যাচ্ছেন উনি। দুবারই কাজ করেছি, মানে রকিতে ডাইরেক্ট কাজ করিনি, কিন্তু দুবার কাজ হলো। আশা করব যদি কোনোদিনও বেঁচে থাকতে এই জীবনে আবার ওনার হ্যাঁ, একটা জিনিস বলে দিই, বম্বেতে যখন 3 বছর ছিলাম তখন ওনাদের একটা কমেডি শো হতো, কৃষ্ণা যে আছে গোবিন্দার জির যে ভাগনা, সে একটা শো করতো কমেডি। ওই শোতে উনি জাজ ছিলেন। জাজ মানে উনি গেস্ট, মানে যা ওই হাসতেন বা যেটা বসে থাকেন, ওখানে আমি ওনার সাথে মিট করেছি। তো মিঠুন স্যারের যে পার্সোনাল ফ্যাশন ডিজাইনার আছে আর যে ওনার পার্সোনাল মেকআপ আর্টিস্ট যে আছে, তারা দুজন আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমি যে ফ্যাশন ডিজাইনার যে আছে, তাকে ইমরান ভাই, তাকে আমি বললাম যে আমি একবার দেখা করতে চাই। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি চলে এসো। আমি স্টুডিওতে গেলাম, বোধহয় নামটা ভুলে গেলাম, বোম্বেতে কামালিস্তান স্টুডিও বা কিছু একটা ছিল। অনেকদিন হয়ে গেছে ঘটনাটা। ওখানে দেখলাম উনি গাড়িতে বসেছিলেন মেকআপ ভ্যানে, বেরোননি। তো প্রায় কিছু না হলেও আমি ওই 1.5 ঘন্টা মতন 2 ঘন্টা মতন ঠায় দাঁড়িয়েছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল সেদিন। তো আমি ওই বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে উনি অনেকজন গেল, কৃষ্ণা গেল, টেরেন্স লুইস গেল, গহর খান গেল, কিকু সারদা গেল, ওরা সবাই নিয়ে আসলো ওনাকে। যখন নিয়ে আসলো উনি একদম একটা লম্বা ওভারকোট পরে, একটা হাতে একটা সিগারেট নিয়ে এরকম করে স্টাইল দিয়ে একদম পুরো যেরকম হয়, মানে উনি যেরকম একটা সবসময় ইয়ে নিয়ে থাকে স্টাইলে, সেরকম ভাবে নামলো। আর চারিদিকে লোকজন ঘিরে হাঁটছে। তো আমি গিয়ে সবার মাঝখানে ওনাকে প্রণাম করেছি। উনি আমাকে এরকম তাকিয়ে রইলো কিছুক্ষণ ধরে। তো তখন ইরফান ভাই যে আছে, সে বললো, মানে যে ওনার যে फैशन डिजाइनर যে इरफान भाई, उन्हें बोलो जे दादा ये आपके साथ हीरोगिरी में काम किया था और रॉकी में विलन। তো উনি আমাকে দেখলো, দেখে বললো যে ও ইয়েস ইয়েস ইয়েস, আই রিমেম্বার ইউ, মনে আছে, আমার মনে আছে, বলে উনি ওনার মতন শুটিংয়ে চলে যেত। তো এই 3টে সুযোগ আমার জীবনে এসছে, আমি মিঠুন স্যারের সাথে আমি দেখা করেছি। और পরে বাইরে সিকিউরিটি যারা ওনার পার্সোনাল বডিগার্ड বলছে आपने पहले क्यों नहीं बोला, आप दादा से मिलने के लिए आए हैं, तो हम लोग आपको बैठने का बंदोबस्त करते, आप इतना देर से खड़े हैं, ये सब बोलते থাকতে। আমি বললাম, नहीं नहीं ऐसी कोई बात नहीं, मैं तो उनसे मिलने के लिए आया था। তো এটাই ছিল আমার মহাগুরুর সাথে 3বার সাক্ষাতের সৌভাগ্য। খুব কম লোকই পায়, আমার মনে হয় আমি একজন খুব লাকি যে আমি 3বার ওনার সঙ্গে দেখা করতে পেরেছি, একবার কাজ করতে পেরেছি। আশা করি জীবনে আবার যদি কোনোদিনও সুযোগ হয় তাহলে আহ, ওনার সাথে আমি আবার দেখা করব এবং কাজও করব। বাকিটা ভগবানের আশীর্বাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন। এটা প্রথম বললাম। নমস্কার।